মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মারকাটারি ইনিংস খেলছেন। মারকাটারি ইনিংস খেলছেন কেন বলছি? দেখুন, আজকে রাজ্য বাজেট পেশ হবে। ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, এবং যেটুকু যা সরকারকে বোঝা যাচ্ছে, সরকারের বা শাসক দলের যেটুকু যা মতিগতি, তাতে সংস্কারমুখী নয়, জনমুখী একটা বাজেটই হতে চলেছে। সেক্ষেত্রে হয়তো লক্ষ্মী ভাণ্ডারে ভাতা কিছুটা বৃদ্ধি হতে পারে, সরকারি কর্মচারীদের ডিএ কিছুটা বাড়াতে পারে, হ্যাঁ, বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করতে পারে, এবং বাজেটটা পার্টি চন্দ্রিমা ভট্টাচার্য শুরুই করবেন কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে, যে কোষাগারের মানে টাকা নেই, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বঞ্চনার অভিযোগ অভিযোগ তো রয়েছে, 100 দিনে কাজের টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না, এগুলো দিয়েই শুরু করবেন। এমনিতে তো ভাড়েমা ভবানী, প্রচুর টাকা লোন হয়ে গেছে রাজ্য সরকারের, কিন্তু তা সত্ত্বেও সংস্কারমুখী বাজেট করার প্রয়োজন থাকলেও সেটা করবে না, এটা ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে জনমোহিনী বাজেটই হবে, কারণ ভোট বড় বালাই, ভোটটা জিততে হবে তৃণমূল কংগ্রেসকে। আহ, তো এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে ডিভিডেন্ড দিচ্ছে, এটা তৃণমূল বুঝতে পারছে, শুধু নয় বিরোধীরাও বুঝতে পারছে, যে কারণে বিভিন্ন রাজ্যেও আমরা দেখেছি যে লক্ষ্মী ভান্ডারের নকল করে নানা প্রকল্প নিয়ে এসছে বিজেপি। রাজ্যে রাজ্যে সে আপনি বলুন, মহারাষ্ট্র বলুন, কিংবা পাশের রাজ্য উড়িষ্যাতে বলুন, এই ধরনের প্রকল্প চলছে, বিহারে বলুন, তো চলছে এই ধরনের প্রকল্প, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিজেপিও হাঁটছে। কিন্তু যেটা বিষয়, এই এসআইআর নিয়ে তো রাজ্যে একটা তোলপাড় কাণ্ড ঘটছে। বিজেপি প্রথম ক্ষেপে মনে করেছিল যে এসআইআর এর ভর করে তারা ভোটে বৈতরণী পার করবে, কিন্তু যেই দেখছে মানুষজন হয়রানির শিকার হচ্ছে, তো তারা এখন কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে কথা বলছে, যাতে কমিশন এই বিষয়টাতে হস্তক্ষেপ করে কোনো একটা ব্যবস্থা নেয়। ইন বিটুইন, এসআইআর এর স্থগিত করার জন্য, এসআইআর এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করে দিয়েছিলেন, এবং শুধু মামলা করে থেমে থাকেননি, তিনি গত দুদিন দিল্লিতে থাকলেন, মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন, বৈঠক করলেন, তিনি বললেন তারা অপমানিত হয়েছেন। বঙ্গভবনে পুলিশের সঙ্গে তাদের একটা কথা কাটাকাটি, সেটা প্রচার হলো সংবাদ মাধ্যমে। তিনি অভিযোগ করলেন যে তারা যে ভুক্তভোগীদের নিয়ে গিয়েছেন, যারা জীবিত ভোটার, তাদেরকে খসড়া ভোটার তালিকাতে মৃত দেখানো হয়েছে। এমন বেশ কিছু মানুষকে তিনি নিয়ে গিয়েছিলেন দিল্লিতে, তাদেরকে নাকি বেরোতে দেওয়া হচ্ছিল না, তাদের পরিচয়পত্র নিয়ে নিয়েছিল দিল্লি পুলিশ। সেটা নিয়ে একটা গন্ডগোল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলেন, এদের কাউকে কাউকে নিয়ে গেলেন, ম্যাক্সিমামকে নিয়ে গিয়েছিলেন তিনি কমিশনের দপ্তরে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে তিনি যে মামলাটা করেছিলেন, সেই মামলায় তার হয়ে বর্ষিয়ান আইনজীবীরা ছিলেন, কিন্তু তিনিও অ্যাজ এ মামলাকারী তিনিও সুপ্রিম কোর্টে উপস্থিত থাকলেন আগাগোড়া, তাই নয়, তিনি নিজের হয়ে তার মামলার পক্ষে সওয়াল করলেন, এবং কমিশনের এই যে এসআইআর প্রক্রিয়া কতটা ভুলে ভরা, তার জন্য যে সাধারণ মানুষকে কতটা সাফার করতে হচ্ছে, মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, মারা যাচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, 5-6 ঘন্টা করে তারা গিয়ে শুনানির জন্য দাঁড়িয়ে থাকছে, সমাজের বিশিষ্ট জনদেরকেও বাদ দেওয়া হচ্ছে না, তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, সাংসদ বিধায়করা যারা ভোটে দাঁড়ানোর সময় নিজের সম্পর্কে হলফনামা জমা দেয় নির্বাচন কমিশনকে সমস্ত কিছু নিয়ে, তাদেরকেও ডাকা হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট যে কথা বলেছিল কমিশনকে, যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা, সেই তালিকা দিতে হবে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার মানেনি কমিশন, সে দাবি তিনি তোলেন। তিনি বলেছেন যে মানুষ বা তিনি বিচার পাচ্ছেন না, তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এই যে রাজ্যের মানুষ দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এসআইআর এর বিরুদ্ধে তো রাস্তায়ও নেমেছেন, রাজনৈতিক সভা করছেন, সেখান থেকে সোচ্চার হচ্ছেন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে একযোগে, এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও ঠিক সেই অভিযোগগুলোই করলেন। তিনি বললেন মাইক্রো অবজারভার নিয়ে আসা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, যাতে এখানকার ভোটারদের নাম বাদ দেওয়া যায়। ভোটার তালিকা সংশোধন হচ্ছে, নিবিড় সংশোধন হচ্ছে, বাট সেই সংশোধনে কোনো নাম উঠছে না, বরং নাম বাদ চলে যাচ্ছে। এই যে প্রসিডিওর, এবং সেটা বিজেপি ইচ্ছাকৃতভাবে করছে, রাজনৈতিক মুভমেন্ট সেক্ষেত্রে কমিশনকে দিয়ে করাচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং এই মাইক্রো অবজারভারদেরকে বাতিল করা হোক সে দাবি তুলেছেন। পাশাপাশি বিএলওরা যে আত্মহত্যা করেছে কয়েকজন,
ভোটার তারা ডকুমেন্টস নেই, তাদের মৃত্যু হয়েছে, এই তথ্যগুলো তিনি সুপ্রিম কোর্টের সামনে সওয়াল করতে গিয়ে তুলে ধরেন। গোটা রাজ্যের মানুষ কিন্তু এটা দেখেছেন, টিভির পর্দায় চোখ রেখেছেন, রাজ্যের মানুষ এটা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে মাঠে নেমে লড়াই করছেন এমনটা নয়, তাদের হয়ে তিনি সুপ্রিম কোর্টেও লড়াই করছেন। অর্থাৎ রাজ্যবাসীর ভালোর জন্য তিনি লড়াইটা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা তিনি বোঝাতে চেয়েছেন, এবং রাজ্যবাসীর কাছে এটা কিন্তু একটা বড় ছবি তার তৈরি হয়েছে, যার রাজনৈতিক ডিভিডেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বিরাট অংশ। এবং তৃণমূলও মনে করছে যে এর ফলে বিজেপির ভোটও তারা পেতে পারে। বিজেপির তো একটা ভোট ব্যাংক এ রাজ্যে তৈরি হয়েছে, সেই ভোট ব্যাংকটাও তার দিকে চলে যেতে পারে, তৃণমূল এটা মনে করছে। যদিও এটাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি, তারা বলছে সম্পূর্ণটাই নটঙ্কি বা নাটক করেছে তৃণমূল কংগ্রেস নেত্রী, বাট স্টিল এটা কিন্তু রাজ্যবাসীর কাছে একটা পরিষ্কার চিত্র তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে লড়াকু ইমেজ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার লড়াকু ইমেজের জন্যই আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, লড়াই করে এসছেন, 34 বছরের বাম শাসনের অবসান ঘটাতে পেরেছেন শুধুমাত্র তিনি এককভাবে লড়াই করে, কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল তৈরি করা, এবং সেটা বামেদের আমলে সেই দল তৈরি করার কয়েক বছরের মধ্যে ক্ষমতায় চলে আসা, নট এ ম্যাটার অফ জোক। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজও তিনি শাসক, তিনি বিরোধী কোনো নেতা নেত্রী নেই, চোখে দেখা যায় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার এই লড়াইটা এবার বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এমনকি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিয়ে যেতে পেরেছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট তাকে 5 মিনিটের জায়গায় 15 মিনিট কথা বলতে দিয়েছে, শুনেছেন প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। এটা কিন্তু বড় একটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বড় ছবি এমনিতেই রাজ্যবাসীর মনে রয়েছে। অনেকেই মনে করেন এই যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, চুরির অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলে অন্যান্যরা যুক্ত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিট অ্যান্ড ক্লিন, এই ছবি কিন্তু এখনো রাজ্যবাসীর মধ্যে এই পারসেপশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো সেই পারসেপশন আরো চওড়া করলেন যে তিনি রাজ্যবাসীর জন্য সর্বাত্মক লড়াই করতে পারেন। এর এফেক্ট কিন্তু মারাত্মক, এটা বিজেপিও কল্পনা করতে পারেনি। তাই বিজেপি এই যে গদে বাঁধা লড়াই যদি করতে চায় তারা, তাহলে কিন্তু এখানে হবে না, কারণ তারা লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এমন একজন নেত্রীর সঙ্গে, যিনি নিজেই প্রশাসক, নিজেই আবার বিরোধী নেত্রী। তিনি খুব দ্রুত মাটির কাছাকাছি পৌঁছে দিতে পারেন। অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে, অনেক ত্রুটি থাকতে পারে, বাট অ্যাজ এ লিডার তিনি যে কতটা, মানে কোন জায়গায় কি করে ফেলবেন, কিভাবে কি রণকৌশল তিনি সাজাবেন, নো ওয়ান নোজ। তার পাশে থাকা ব্যক্তিটিও জানতে পারেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুভমেন্টটা কি হতে চলেছে। ফলত ইট ইজ টু ডিফিকাল্ট ফর বিজেপি যেটা মনে করছিল যে তারা হাসতে হাসতে নির্বাচন কমিশনের ঘাড়ের উপরে বন্দুক রেখে তারা এই রাজ্য ক্ষমতায় চলে আসবে, সেটা কিন্তু এতটা সহজ নয়, এবং এই পথটা তাদের আরো কঠিন হয়ে গেল। বিজেপি যদি মনে করত যে তারা, মানে গতবারই তারা 77টা বোধহয় আসন পেয়েছিল, এবার কিন্তু বিজেপি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 50-এর মধ্যে আটকে রাখবেন, আমি কিন্তু তারও কম আসন দেখতে পাচ্ছি, যদি না এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ঠারি করে নির্বাচন করে বিজেপি, এরকম একটা আশঙ্কাও শোনা যাচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে এখানে বিরাট একটা প্রভাব ফেলতে পেরেছেন রাজ্যবাসীর মনে। বিভিন্ন পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে চর্চাও চলছে, এবং বাসে, ট্রামে, চায়ের দোকানে এটা কিন্তু যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলত তার দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ একের পর এক উঠেছে, সেই সমস্ত কোথাও গিয়ে ছোট হয়ে যাচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইটাকে অনেক বড় করে কিন্তু তৃণমূল কংগ্রেস মঞ্চটা তৈরি করে রেখেছিল, যে হিস্টোরিক্যাল কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য লড়াই করছেন, তিনি একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে। এটা সত্যি কিন্তু একটা ইতিহাস রচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটার বলার অপেক্ষা রাখে না। এখন নির্বাচনে এর কতটা প্রভাব পড়ে, মানুষের মনে তো প্রভাব পড়ছে,
সেটা কতদিন তারা স্থায়ী করে রাখতে পারে, ভোট বাক্সে কোনো ডিভিডেন্ড দেয় কিনা সেটা তো দেখতে হবে। আজ এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।